স্বাগত চ্যানেল 24 এর ডিজিটাল বুলেটিন নিউজলাইন 24 এ। আপনাদের সাথে আছি আমি মনজুর আরিফিন। বরিশাল বিভাগে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। বরগুনা জেলার পাশাপাশি এখন পটুয়াখালীতেও ছড়িয়ে পড়ছে এ রোগ। স্বাস্থ্য বিভাগ বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় বরগুনা ও এর আশেপাশের জেলায়ও ছড়িয়ে পড়ছে হাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে শীঘ্রই শুরু হবে টিকাদান কর্মসূচি। কাউসার হোসেন রানার রিপোর্ট। বরগুনার তালতলী এলাকার 11 বছরের শিশু মাইমুনা হাম আক্রান্ত হয়ে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি না হলে স্থানান্তর করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। 7 দিন ধরে হাসপাতালে থাকলেও পুরোপুরি সুস্থ হয়নি এখনও। মাইমুনার মতো হাম আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে আরও অনেক শিশু, যাদের বেশিরভাগই বরগুনা, বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জের। হাসপাতাল সূত্র বলছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই ওয়ার্ডে মাত্র 18টি বেডে ভর্তি রয়েছে 53 শিশু, আর এখন হাসপাতালে ভর্তি রয়েছে 90 শিশু। বাচ্চার জ্বর হওয়ার পরে হাম হয়েছে, পরে এই বাকেরগঞ্জ ট্রিটমেন্ট পরীক্ষা করাইছি। পরীক্ষা করানোর পরে ফেরা বলছে যে টাইফয়েড নিউমোনিয়া হয়েছে। পরে আমি এখানে নিয়ে ভর্তি হয়েছি আজকে 3 দিন। চারপাশে বুঝতে পারিনি, অনেকদিন ধরে হঠাৎ দেখছি হাম উঠছে। নগালাক মেহেন্দিগঞ্জ থেকে স্পিরিট বোর্ডে নিয়ে আসছি। তো আগে নিউমোনিয়ার জন্য 3 তলায় ভর্তি ছিলাম, তারপর এই হাম হয়েছে মতো আবার এইখানেই আবার ভর্তি হয়েছি। তো আজকে 7 দিন, কিন্তু আর জ্বরই কোনো কমে না। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, তাই এক বিছানাতেই চিকিৎসা নিতে হচ্ছে 2-3 জন রোগীকে। বেড না পেয়ে মেঝেতেও থাকতে হচ্ছে কাউকে। রয়েছে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগও। বড় ডাক্তার একটু সমস্যা, তাদেরকে আমরা ঠিকমতো একটু পাই না আর কি, তাদেরকে একটু পাইলে ভালো হতো। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলছেন, বরগুনা ও আশপাশের এলাকার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই আক্রান্তের হার বেশি। এছাড়া আক্রান্ত রোগীকে সঠিকভাবে আইসোলেটেড না করায় ছড়িয়ে পড়ছে দ্রুত। শিগগিরই শুরু করা হবে টিকাদান কর্মসূচি। 18টা জেলায় 30টা উপজেলায় টিকাদান বিশেষ কার্যক্রম শুরু করছে। তার মধ্যে বরিশাল বিভাগের 4টে উপজেলা, বরিশালের হচ্ছে বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং বরগুনা সদর। আমরা 4টে উপজেলাতে কিন্তু কার্যক্রম সুন্দরভাবে চালাচ্ছি এবং পারফরমেন্স খুবই ভালো। আর বাকি যে জায়গাগুলোতে আমরা কিন্তু যদি আমাদের ড্রপ আউট থাকে, মানে ভ্যাকসিনেশন, সেগুলো লিস্ট করতেছি এবং আমাদের রুটিন ইপিআই কার্যক্রম চলছে। এটা তো আপনার সংক্রামক রোগ এবং আমরা আমাদের মেডিকেলস ভাষায় বলি হাইলি কন্টাজিয়াস। সেক্ষেত্রে যদি আক্রান্ত হয় তাকে কিন্তু আইসোলেশনে রাখতে হবে। আমরা হাসপাতালে তাকে আইসোলেটেড চিকিৎসা দিচ্ছি, কিন্তু জনগণের মধ্যে সচেতনতা আরও বেশি বৃদ্ধি হওয়া দরকার। বরিশাল বিভাগে এ পর্যন্ত হাম সন্দেহে ভর্তি রোগীর সংখ্যা 1134 জন এবং হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা 14 জন। পুরো বিভাগে বরিশাল সিটি কর্পোরেশন ও 4 উপজেলায় 1,64,327 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। জেলায় জেলায় বাড়ছে শিশুদের হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন রোগী। স্বজনদের মাঝে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এই অবস্থায় জরুরি টিকা কার্যক্রম হাতে নিয়েছে সরকার। 9 থেকে 15 মাস বয়সী শিশুদের দেয়া হচ্ছে টিকা। প্রশ্ন উঠছে, একবার দিলে আবারও কি দেয়া যাবে হামের টিকা? এতে কোনো ধরনের ক্ষতি হবে না তো? উত্তর দেখে নেব প্রতিবেদনে। দেশে হঠাৎই শিশুদের মাঝে বেড়ে গেছে হাম রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। উপসর্গ নিয়ে শিশু মৃত্যু ঘটছে প্রতিদিন। এমন বাস্তবতায় হাম থেকে শিশুদের সুরক্ষায় জরুরি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। 5 এপ্রিল থেকে 18টি জেলার 30টি উপজেলায় শুরু হয় এই কার্যক্রম। কবে, কোথায় টিকা দেয়া হচ্ছে? রবিবার থেকে শুরু হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশনে। কর্মকর্তারা বলছেন, এই 4 সিটিতে মোট 12,19,957 জন শিশুকে হাম টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। 12 এপ্রিল থেকে শুরু হয়ে চলবে 20 এপ্রিল পর্যন্ত। একবার দিলে আবার কি টিকা দেওয়া যাবে? মূলত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের দেয়া হবে হামের টিকা। অনেকে প্রশ্ন করছেন, একবার দেয়া থাকলে আবারও কি হামের টিকা দেয়া যাবে? আবার দিলে সমস্যা হবে না তো? জনস্বাস্থ্যবিদরা বলছেন,
শিশুদের 9 মাস আর 15 মাস বয়সে 2টি টিকা দেয়া হয়। এই 2টি টিকা দেয়া থাকলেও আরেকবার দেয়া যাবে। এই টিকা বুস্টার ডোজ হিসেবে কাজ করবে, কোনো সমস্যা হবে না। এমনকি 5 বছরের বেশি বয়সীরাও হামের টিকা নিতে পারবে। কার্ড হারিয়ে গেছে, টিকা দেয়া যাবে? অনেকে হারিয়ে ফেলেছেন টিকা কার্ড। টিকার 2 ডোজই দেয়া হয়েছে কিনা মনে নেই, তাই টিকা পাওয়া নিয়ে আছেন দুশ্চিন্তায়। জনস্বাস্থ্যবিদরা বলছেন, যেহেতু ক্ষতি নেই তাই যে কেউ বর্তমানে টিকা নিতে পারবে, কেনা যাবে বেসরকারি হাসপাতাল থেকেও। হাম যেভাবে ছড়ায় এবং চিকিৎসা কি? সাধারণত মিজেলস নামের ভাইরাসের সংক্রমণে হামে আক্রান্ত হয় শিশুরা। শ্বাসনালী দিয়ে শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। উচ্চমাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, রক্তবর্ণের চোখ, জ্বরের 4 দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র্যাশ দেখা যায়। জটিলতা হিসেবে পরবর্তীতে প্রায়ই নিউমোনিয়া ও মারাত্মক ডায়রিয়া হতে পারে। হাঁচি কাশির মাধ্যমে মুহূর্তেই আক্রান্ত শিশুর কাছ থেকে আশপাশে থাকা অনেক সুস্থ শিশুর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। কোনো শিশুর জ্বর থাকলে এবং শরীরে র্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর শরীরে র্যাশ দেখা দেওয়ার দিন থেকে অন্তত 5 দিন অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে। কতটা মারাত্মক হাম? বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হাম প্রাণঘাতী নয়, তবে অপুষ্টির কারণে শিশুরা হামে আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। শরীরে ভিটামিন এ এর মজুদ মারাত্মকভাবে কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। জনস্বাস্থ্যবিদরা বলছেন, হাম প্রতিরোধে গণটিকার পাশাপাশি বাড়াতে হবে সচেতনতা কার্যক্রম। এক্ষেত্রে একযোগে কাজ করতে হবে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং সরকার সবাইকে। মামুন উর রশিদ, চ্যানেল 24। তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বাড়ি ফিরছেন কেউ কেউ। এটা নতুন কিছু নয়, তবে তেল নিতে এসে মোটরসাইকেল রেখে 11 দিন ধরে নিখোঁজের ঘটনা বোধহয় এই প্রথম। রংপুরে এই রহস্য এখন হাস্যরসের সঙ্গে তৈরি করেছে কৌতূহল। সে গল্পই জানাচ্ছেন ফখরুল শাহিন। শাপলা চত্বরের ইউনিক ট্রেডার্স সিন্ডিকেট ফিলিং স্টেশন। এখানেই যেন দাঁড়িয়ে আছে এক অপেক্ষার গল্প। একটি টিভিএস মোটরসাইকেল, চালক নেই, খোঁজ নেই মালিকের, অথচ দিব্যি জায়গা দখল করে আছে। গেল 5 এপ্রিল তেল নিতে এসে রেখে গেছেন মালিক। তারপর যেন সিনেমার গল্প, নায়ক উধাও, রেখে গেছেন শুধু নায়িকার মতো বাইকটি। তেলের লাইনের এই ভিড়ে এই রহস্যময় বাইক এখন সবার আলোচনার কেন্দ্র। প্রায় 3-4 দিন হয়ে যাচ্ছে, তো প্রত্যেকদিনের মতো হচ্ছে পাম্পটা বন্ধ করে আমরা চলে যাচ্ছি। তখন থেকে ঠিক এই জায়গাটায় এই গাড়িটা পড়ে আছে। তো আমরা অনেকক্ষণ হচ্ছে এখানে চিল্লাচিল্লি করলাম যে কাউরে গাড়ি কিনা, কেউ হচ্ছে সঠিক তথ্য দিতে পারে নাই। আজকে 10 দিন যাবত এই গাড়িটা পড়ে আছে, আমরা মালিকও খুঁজে পাচ্ছি না। আমরা গাড়িটা কাকে দেব? আমরা প্রশাসনকে জানাইছি। কর্তৃপক্ষ বলছে বিষয়টি যেমন মজার তেমনই ঝামেলারও। প্রথমে ভেবেছিলেন এই তো একটু পরেই আসবে, কিন্তু সেই একটু পর এখন 10-11 দিনে গড়িয়েছে। সকাল প্রায় 8টা থেকে মোটরসাইকেলটা ছিল। আমরা পাম্পে তেল দেওয়ার পরেও, তেল শেষ করার পরেও দেখি যে আমাদের পাম্পে মোটরসাইকেলটা আছে। যখন আমরা রাত্রে পাম্প ক্লোজ করব, তারপরেও দেখি মোটরসাইকেলটা আছে, তার কোনো প্রতিনিধি নাই। বাধ্য হয়ে আমরা মোটরসাইকেলটা, আমাদের শাপলা পাম্প আছে, পাম্পের জিম্মায় নিছি এবং এই পর্যন্ত আমরা কোনো এর মালিক খুঁজে পাইনি। এর যদি সঠিক মালিক হয়, সঠিক কাগজপাতি আনে, তাহলে আমরা গাড়িটা তাকে বুঝে দেব। তেল না পেয়ে মালিক হয়তো রাগ করে চলে গেছে, কিন্তু বাইকটা রেখে গেছেন প্রতিবাদ হিসেবে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। উত্তরবঙ্গের কৃষিতে সম্ভাবনার নতুন হাতছানি। পতিত জমির পাশাপাশি ফসলের ক্ষেতে পরিণত হয়েছে সড়ক বিভাজক। মহাসড়কের মাঝের এই খালি অংশে কম খরচে উৎপাদন হচ্ছে বিষমুক্ত সবজি, যা বদলে দিচ্ছে স্বল্প আয়ের মানুষের জীবনচিত্র। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান মামুন। ঢাকা রংপুর মহাসড়কে ডিভাইডার আর পাশের অব্যবহৃত জমি,
যেখানে একসময় শুধু ধুলো আর আগাছা ছিল, এখন সেখানে সবুজের সমারোহ। গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ি পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার জুড়ে স্বল্প আয়ের পরিবারগুলো চাষ করছেন লাল শাক, পুঁই শাক, মূলা, ধনিয়া, রসুন, মিষ্টি কুমড়া ও আলুসহ নানা শীতকালীন সবজি। কীটনাশক মুক্ত এসব সবজি প্রথমে মেটাচ্ছে পরিবারের চাহিদা, তারপর ভাগ যাচ্ছে প্রতিবেশীর ঘরে, আর উদ্বৃত্ত অংশ বিক্রি হয়ে যোগাচ্ছে বাড়তি আয়। সরকারি জায়গা হিসেবে মনে করো গরিব গুণামারি যায় না, আবাদপাতি করে যাই হোক সংসার মনে করা যায়, রান্না বান্না করে খাওয়া যায়। হলে বিশ্ব রোডের পাশে আমরা ফাঁকা জায়গায় দেখে আবাদ করি, নিজেও খাই, বিক্রি করি। যে কোনো কিছু লাগালে কিংবা কোনো কিছু করলে তার আবাদটা অনেক ভালোই হয় আর কি। যখন অবসর সময় পাই তখন পানি দিয়ে এগুলোতে, তারপর একটু পরিচর্যা করার চেষ্টা করি। পাট শাক আবাদ করি, নাউ শাক আবাদ করি, শাক আলু, বাগুন, মরিচ, মিষ্টি আলু, তারপরে করলা, এগুলো সবই আবাদ করা যায়। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন গোবিন্দগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান। তিনি জানান, আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শ সহায়তা দিয়ে এই ধরনের চাষ আরও বিস্তৃত করার চেষ্টা চলছে। তারা নিরাপদ শাকসবজি নিজেরাই উৎপাদন করে খেতে পারতেছে। 2, এইখান থেকে তারা তাদের উদ্বৃত্ত সবজি বাজারে বিক্রি করতেছে। 3 নম্বর হলে তারা আর্থিকভাবে সচ্ছলতা পাচ্ছে। এছাড়াও যেটা সবচেয়ে বড়, সেইটা হলো সড়ক ও জনপদের যে সৌন্দর্য বর্ধনের কাজ, আমি মনে করি আমার কৃষকরা এটা করতেছে। মহাসড়কের পাশে পড়ে থাকা অনাবাদি জমি এখন শুধু সবজি নয়, গড়ে তুলছে স্বপ্ন আর স্বনির্ভরতার গল্প। সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগ ছড়িয়ে পড়লে দেশের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে যোগ হবে নতুন গতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চ্যানেল 24-এর ডিজিটাল বুলেটিন নিউজলাইন 24-এ এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।